নমস্কার। আজকে দুটো যোগ নিয়ে আলোচনা করব। খুব পরিচিত যোগ গজকেসরী যোগ এবং শকোটা যোগ। আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে পারলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি আমার কোনো রকম নিজস্ব মতামত প্রকাশ করছি না বা আমার কোনো রকম নিজস্ব এক্সপিরিয়েন্সও আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজকের ভিডিওটা ক্লাসিক থেকে অর্থাৎ বিপিএইচএস থেকে বৃহৎ পরাশর গোড়াশাস্ত্র থেকে কিছু পয়েন্টস নেওয়া, আর ডক্টর কে.এস. চারাকের ইয়োগা বলে একটা বই আছে, তার থেকে কিছু পয়েন্টস নিয়ে আমি জাস্ট পয়েন্টসগুলোকে আপনাদের সামনে ইলাবোরেট করব। কারণ গজকেসরী বা শকোটা যোগ এ নিয়ে অনেকের মনে অনেক রকম ধারণা আছে, তো সেই ধারণাগুলোকে আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্যই আজকে আমার ভিডিওটা বানানো। যোগ ব্যাপারটা কি? যোগ ব্যাপারটা মানে ধরুন আমি আর আপনি মিলে ঠিক করলাম কোনো একটা ভালো কিছু প্রজেক্ট করব বা কোনো কিছু খারাপ কিছু করব, ভালো করব বা খারাপ করব, আমি আর আপনি মিলে দুজনের যুগ্ম প্রচেষ্টা। ঠিক সেই রকমই প্রত্যেকটা গ্রহের মধ্যে কিছু নিজস্ব গুণধর্ম থাকে। গ্রহ কিন্তু তার গুণধর্মের বাইরে কখনোই যায় না। সেরকম দুটো গ্রহ তাদের নিজস্ব গুণধর্ম মিলিয়ে যখন তারা মনে করে যে কোনো ব্যক্তিকে সে কিছু ভালো অথবা খারাপ কিছু দেওয়ার প্রমিস করে, সেটাই হচ্ছে যোগ। দুজনে মিলে যখন করে, এটা একটা ইউনিয়ন বলতে পারেন, তখন সেটা একটা যোগ। এই যোগ তখনই ফলপ্রসূ হয় যখন সেই গ্রহের দশাকাল বা টাইম পিরিয়ড আসে। দশা বলতে দ্য হুইল অফ টাইম। একজন প্লেয়ার খুব ভালো খেলে, কিন্তু তাকে মাঠের বাইরে যদি বসিয়ে রাখা হয়, খেলার টাইম ওভার হয়ে গেল, সে খেলার চান্সই পেল না, তাহলে কিন্তু সে তার কোনো রকম কোয়ালিটি বা কোনো রকম মানে পোটেনশিয়াল দেখাতেই পারবে না। সেই রকম প্রত্যেকটা গ্রহেরই যখন তারা কোনো যোগ সৃষ্টি করে বা তার যখন কিছু করার ইচ্ছে হয়, তার যখন দশাকাল আসে বা টাইম পিরিয়ড আসে, তখনই সেটা ফুলফিল হয়। এটা হচ্ছে ডাইনামিক অ্যাস্ট্রোলজি। যখন স্ট্যাটিক অ্যাস্ট্রোলজিতে কি, যে আপনি এই দুটো যোগ নিয়ে জন্মাচ্ছেন, এই যোগটা কিন্তু আপনার হরোস্কোপ থেকে কখনো চলে যাচ্ছে না, অল টাইম এরা ফিক্স থাকছে, কিন্তু এরা কাজ তখনই করবে যখন তাদের টাইম পিরিয়ড আসবে। এবার গজকেসরী যোগ বা শকোটা যোগ দুটোই হচ্ছে চন্দ্র আর বৃহস্পতির মিলিত যোগ। গজকেসরী চন্দ্র আর বৃহস্পতির একটা শুভ যোগ, আর শকোটা যোগ বৃহস্পতি আর চন্দ্রের একটা দুর্ভাগ্যসূচক যোগ। এখন প্রথমেই বলি আপনাদের, যখনই কোনো কিছু বড় গিফট পাবেন, অযাচিত যখন কোনো উপহার পাবেন, তখন দেখবেন নিচে একটা ছোট্ট করে লেখা থাকে কন্ডিশন অ্যাপ্লাই। এখানেও কিন্তু ভগবান আমাদের যে গিফটটা দিচ্ছেন, ভালো হোক বা মন্দ হোক, তার সঙ্গেও কিছু কন্ডিশন অ্যাপ্লাই থাকে। আজকে যেই চার্টে আমি আজকে ভিডিওতে আমি ঠিক সেই কন্ডিশনগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। 100টা চার্ট যদি দেখা যায়, তার মধ্যে 50টার মধ্যে আপনি গজকেসরী পেয়ে যাবেন, তাহলে কি সবাই তাই রাজা হচ্ছে বা শকোটা যোগ পাবেন? সবাই কি সেই দুর্ভাগ্য নিয়ে আসছে? তা হয় না। আচ্ছা, প্রথমে আমি গজকেসরী বলছি। গজকেসরী হচ্ছে মুনের সঙ্গে জুপিটারের একটা সহাবস্থান। মুন কি? মুন একটা খুব সৌম্য সফট নেচারের প্ল্যানেট। মুন হচ্ছে বিউটি, মুন হচ্ছে একটা ডিগনিফাইড প্ল্যানেট। মুন হচ্ছে আমাদের মধ্যে একটা বিউটি, একটা ডিগনিটি শো করে, একটা গ্রেস। সেই মুনের সঙ্গে যখন বৃহস্পতি হচ্ছে নলেজ, বৃহস্পতি হচ্ছে আমাদের মধ্যে একটা ফিলোসফিক্যাল কোয়ালিটি। সেই বৃহস্পতি আর মুন যখন মিলিত হয়ে কোনো যোগ দেয়, তার মানে তার মধ্যে একটা রাজকীয় ব্যাপার থাকে। এখন এই যোগটা কিভাবে তৈরি হয়? বৃহস্পতি বা জুপিটার যখন মুনের থেকে 1, 4, 7 এবং 10-এ থাকে। মুনকে আপনি দেখলেন আপনার চার্টে কোথায়, মুনকে আপনি একটা জায়গায় ফিক্সড রাখলেন, সেখান থেকে 1 মানে মুন আর বৃহস্পতি একই জায়গায় বসে আছে। মুনের থেকে কাউন্ট করে 4, সেখানে যদি জুপিটার থাকে,
মুনের থেকে কাউন্ট করে 7 সেখানে যদি জুপিটার থাকে, মুনের থেকে কাউন্ট করে 10 সেখানে যদি জুপিটার থাকে, তাহলে এই গাছ কেসরি যোগটা তৈরি হচ্ছে। এবার দেখব যে এই ফরমেশনটা তো তৈরি হলো, এবার এরা কতটা আপনাকে ফল দিতে পারবে সেটা দেখার জন্য আমাদের কি কি দেখতে হবে। প্রথমেই দেখতে হবে এই দুটো প্ল্যানেটের মধ্যে পোটেনশিয়াল বা এদের মধ্যে ক্ষমতা কতটা, এটা হচ্ছে একদম প্রাইম ফ্যাক্টর। আমি আর আপনি মিলে একটা কিছু প্রজেক্ট করব, আপনার আর আমার মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি, শারীরিক ক্ষমতা আছে কি না, এটা তো সবার আগে দেখতে হবে। প্ল্যানেটকে প্ল্যানেট হিসাবে না ভেবে যদি মানুষ হিসাবে ভাবেন, তাহলে এটা খুব প্র্যাকটিক্যাল কথা যে আমার আর আপনার মিলিত প্রচেষ্টায় কোনো কাজ করার ক্ষমতা আমাদের আছে কিনা। তো প্রথমেই দেখতে হবে মুন আর বৃহস্পতির কন্ডিশনটা চার্টের মধ্যে কেমন। এরা দুজনে নিচস্থ বসে আছে না উচ্চস্থ বসে আছে, এরা দুজনে কম্বাস্টেড অবস্থায় বসে আছে, নাকি এরা রেট্রো হয়ে আছে বৃহস্পতি, অথবা কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স। ম্যালিফিক বলতে রাহু, কেতু, শনি, মঙ্গল এদের দৃষ্টি পাচ্ছে কিনা, অথবা শুভ গ্রহ বুধ, শুক্র এদের দৃষ্টি পাচ্ছে কিনা। ব্যাপারটা খুব সিম্পল ভাবে বললে, ম্যালিফিক গ্রহের দৃষ্টি মানে হচ্ছে রাহু, কেতু, শনি, মঙ্গল। আপনার উপরে কোনো বাজে লোকের প্রভাব যদি থাকে, তাহলে আপনি সেই কাজটা করতে প্রতি মুহূর্তে বাধা পাবেন। আবার আপনার উপর যদি বেনিফিক অর্থাৎ শুভ গ্রহের দৃষ্টি থাকে, বুধ, শুক্র এদের যদি দৃষ্টি থাকে, তার মানে কি কোনো ভালো লোকের, সৎ লোকের, ইনফ্লুয়েন্সিয়াল লোকের হাত আপনার মাথার উপর আছে, তাহলে আপনি কাজটা সহজেই করতে পারবেন। ফলে এদের দুজনের উপর কোনো শুভ প্রভাব আছে না অশুভ প্রভাব আছে সেটা দেখতে হবে। তারপরে দেখতে হবে যে বৃহস্পতি নিচস্থ হয়ে আছে কি, মুন নিচস্থ হয়ে আছে কিনা, বৃহস্পতি কম্বাস্টেড অর্থাৎ দগ্ধ হয়ে আছে কিনা। রবির সঙ্গে যদি খুব ক্লোজে থাকে ডিগ্রি ওয়াইজ, তাহলে সে পুড়ে যায়, অর্থাৎ তার আর কিছু দেওয়ার ক্ষমতা থাকে না, সেটাকে কম্বাস্টেড বলে। সেরকম অবস্থায় আছে কিনা, মুনও সেই কন্ডিশনে আছে কিনা, বৃহস্পতিও সেই কন্ডিশনে আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপরে মুন এমন একটা প্ল্যানেট, মুনের কিন্তু মধ্যে একটা অস্থিরতা দেখা যায়, মুনের মধ্যে একটা চেঞ্জেস দেখা যায়। আমরা কিন্তু পূর্ণিমার মুন আর অমাবস্যার মুন একরকম দেখি কি না, ফলে মুনটার কন্ডিশনটা কি, সেটা কি পূর্ণিমার চাঁদ না অমাবস্যার চাঁদ, সেটাও দেখে নেওয়া বিশেষ প্রয়োজন। অর্থাৎ কোন তিথিটাকেও আমার দেখে নিতে হবে। এটা গেল। তারপরে দেখতে হবে যে এই যে যোগটা ক্রিয়েট হচ্ছে, এটা কোন রাশিতে ক্রিয়েট হচ্ছে। রাশিটা কি, রাশিটা মনে করুন যে একটা পরিবেশ, মানে আমি আপনি মিলে যে একটা কাজ করবো বলে মনে করেছি, আমরা কোন পরিবেশের মধ্যে থেকে কাজটা করব। আমরা কোনো এমন একটা অফিস ঘর পেলাম যেখানে ধরুন খুব সুন্দর এয়ার কন্ডিশন, আরামদায়ক অবস্থা, চারিদিকে কোনো রকম নয়েজ পলিউশন নেই, খুব শান্তিতে আমরা কাজ করতে পারছি। আবার এমন একটা জায়গাতে পরিবেশের মধ্যে কাজ করছি যেখানে প্রতি মুহূর্তে বাধা, চারিদিকে গরম, চিৎকার, চেঁচামেচি, আপনি মাইন্ড কনসেন্ট্রেট করতে পারছেন না, একটা একটা মানে একটা গোলমেলে পরিবেশ। সেটাই হচ্ছে রাশি। এই যে প্ল্যানেটটা যেই রাশিতে বসে আছে, সে কি তার ফ্রেন্ডলি রাশি, তার বন্ধু গ্রহের রাশি, নাকি তার শত্রু গ্রহের রাশি। মানে সেই যে যোগ দুটো এরা তৈরি করছে, বৃহস্পতি আর মুন, এরা একটা কমফোর্টেবল পজিশনের মধ্যে বসে আছে কিনা সেটাও একটা দেখার বিশেষ প্রয়োজন, যে এরা এদের বন্ধুর বাড়িতে বসে আছে না শত্রুর বাড়িতে বসে আছে। যদি বন্ধুর বাড়িতে বসে থাকে তাহলে সে অনেক কমফোর্টেবল, আর যদি শত্রুর বাড়িতে বসে থাকে তাহলে সে আনকমফোর্টেবল। এটা খুব সিম্পল ওয়ে। আচ্ছা, লাস্ট আসছি ডিভিশনাল চার্ট, অর্থাৎ নবাংশ চার্ট বা D9 চার্ট। D9 চার্টে এদের কন্ডিশনটা কি অবস্থার মধ্যে আছে। D9 চার্ট খুব ছোট্ট করে বলে দিই, D9 চার্ট হচ্ছে এমন একটা চার্ট যেখানে আমরা প্রত্যেকটা গ্রহের অ্যাকচুয়াল যে পজিশন, অ্যাকচুয়াল যে পাওয়ার, সেটা আমরা বুঝতে পারি। এটা কি, জাস্ট 2 মিনিটে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। প্রত্যেকটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে, সেই রাশিকে 30 ডিগ্রিকে যখন 9টা ভাগে ভাগ করা যায় তখন সেটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে।
মানে একটা রাশিকে যদি আমি মাইক্রোস্কোপিক ভাবে দেখি, আরো তাকে যদি অনেক ইন্টেরিয়ারে ঢুকে গিয়ে দেখি, তাহলে খুব মাইনর একটা জায়গা পাবো, সেখানে গ্রহগুলো 3 ডিগ্রি 20 মিনিট 3 ডিগ্রি 20 মিনিট করে প্লেসমেন্টটা হচ্ছে। সেখানে আমি গ্রহের অ্যাকচুয়াল পজিশনটা পাবো। অ্যাকচুয়াল পজিশনটা কি? যেমন ধরুন, আপনি বাজার থেকে একটা ফল কিনে আনলেন, খুব সুন্দর দেখতে, গন্ধ শুকে দেখলেন খুব সুন্দর গন্ধ, কিন্তু ফলটা যখন আপনি খেলেন দেখলেন প্রচন্ড টক। তার মানে আপনি বাইরে থেকে যা দেখেছিলেন ফলটা কিন্তু তা নয়। আবার যখন দেখতে ভালো না ট্যাব একটা ফল কিনে আনলেন, যখন খোসা ছাড়িয়ে খেলেন দেখলেন খুব মিষ্টি তার স্বাদ। তার মানে কি? তার ভিতরের পজিশন আর তার বাইরের পজিশন কিন্তু এক নয়। তো আমরা যখন আমাদের বার্থ চার্ট দেখি, তখন আমরা দেখি বাইরের পজিশনটা, সেই প্ল্যানেট কি পজিশনে আছে। যখন আমরা নবাংশ চার্ট দেখি, অর্থাৎ আরো বেশি ভেতরে ঢুকে দেখি, তখন সেই গ্রহটার অ্যাকচুয়াল পজিশনটা দেখা যায়, যে সত্যিকারের সে ভালো রেজাল্ট দেওয়ার যোগ্য কিনা। এই ডিভিশনাল চার্ট চেকিংটা হচ্ছে একদম লাস্ট পদক্ষেপ। সেখানেও যদি আমি দেখি যে সেই গ্রহ একটা ভালো পজিশনে আছে, তখন আমি বলতে পারবো যে এই গ্রহ আমাকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য সক্ষম। অ্যাট লাস্ট দেখব আমার লাইফে এই বৃহস্পতি বা চন্দ্রের দশা কখন আসছে। অ্যাট লাস্ট আপনার সেই সময়তেই এর রেজাল্টটা ফলিত হবে। যদি আমার লাইফে, আমার দশাকালে, জীবদ্দশাতে বৃহস্পতি বা চন্দ্রের দশা আমি না পাই, তাহলে আমার এই যোগ কিন্তু বৃথা গেল। সুতরাং এতগুলো কন্ডিশন দেখার পরেই আমরা বলতে পারি যে আপনি গজকেসরী যোগের ফলটা পাচ্ছেন। এখন ধরুন দেখা গেল যে গজকেসরীর আপনার সবকটা কন্ডিশনই মোটামুটি ফুলফিল হয়েছে, তাহলে এখন আপনি কি পাবেন? ধরুন দেখা যাক যে গজকেসরী আপনার লগ্নতে তৈরি হলো, বৃহস্পতি আর মুন মিলে আপনার লগ্নতে বসে আছে। লগ্ন হচ্ছে আপনি নিজে, আপনার নিজস্ব ক্ষমতা, নিজস্ব পোটেনশিয়াল প্রচন্ড বেড়ে গেল। আপনার চেহারা হবে সুদর্শন, আপনি হবেন স্বাস্থ্যবান, আপনি মেন্টালি খুব স্টেবল, আপনার মধ্যে একটা ইমপ্রেসিভ ক্যারেক্টার হবেন, আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকবে, আপনার নিজস্ব পাওয়ার প্রচুর পরিমাণে বেড়ে গেল। একটা স্টেবল মাইন্ড, একটা বেনিফিক কম্বিনেশন যখন আপনার উপরে এসে বসছে, তার এফেক্টটা তখন বুঝতেই পারছেন। আপনার চেহারা, আপনার ব্যক্তিত্ব, এভরিথিং, সব কিছুর উপর তার একটা বিরাট বড় প্রভাব ফেলবে, এবং আপনি ফিজিক্যালি মেন্টালি হবেন সাউন্ড। এই যোগটা যখন আপনার 4th হাউসে হবে, তখন আপনি কি পাবেন? আপনি সবচেয়ে বেশি যেটা পাবেন, লাইফের সমস্ত রকম কমফর্ট পাবেন, বাড়ি গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, অল টাইপস অফ কমফর্ট আপনি পাবেন। আপনার মাইন্ড হবে স্টেবল, শান্তিপূর্ণভাবে আপনি যে কোনো জিনিস ভাবার মতন ক্ষমতা আপনার থাকবে। যদি এটা 7th হাউসে তৈরি হয়, তাহলে আপনার পারিবারিক, আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে। আপনি পার্টনার, অর্থাৎ আপনার স্পাউস হোক বা আপনার ব্যবসায়িক পার্টনার হোক, তার দ্বারা খুবই উপকৃত বা লাভবান হবেন। আপনার একটা স্টেটাস থাকবে, আপনি খুব ওয়েলদি হবেন, টাকা পয়সা প্রাচুর্যর কোনো রকম অভাব থাকবে না। আর এই যোগ যদি আপনার 9th হাউসে হয়, আপনি অসম্ভব ভাগ্যশালী হবেন। ভাগ্যই যদি আপনার হাতের মুঠোয় থাকে, ভাগ্যই যদি আপনার সাপোর্টিভ হয়, তাহলে আর কি চাই। আর এই যোগ যদি 10th হাউসে হয়, আপনি সামাজিক প্রতিপত্তি, আপনার কেরিয়ার, আপনার স্টেটাস অত্যন্ত হাই হবে, এবং টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুরই অভাব আপনার হবে না। আপনি সমাজের একজন উচ্চ পদস্থ ব্যক্তিত্ব হবেন। তবে একটাই জিনিস হবে, আপনার মধ্যে কিন্তু অসম্ভব রকম অহংকার এবং অসম্ভব রকম অ্যারোগেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে যখন এটা 10th হাউসে ক্রিয়েট হয়। এটা গেল বৃহস্পতির সঙ্গে চন্দ্রের গজকেসরী যোগ। এতগুলো কন্ডিশন অ্যাপ্লিকেবল হওয়ার পরই
তবেই কিন্তু আপনার কিছু প্রাপ্তি হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, একটা ছোট করে একটা কথা বলছি। ধরুন বৃহস্পতির নিজস্ব ঘর হচ্ছে ধনু মীন, আর চন্দ্রের নিজস্ব ঘর হচ্ছে কর্কট। চন্দ্র উচ্চ হয় বৃষ রাশিতে, বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে। এবার ধরুন কারোর চার্টে চন্দ্র বৃষ রাশিতে বসে আছে উচ্চস্থ হয়ে, আর বৃহস্পতি কর্কট রাশিতে বসে আছে উচ্চস্থ হয়ে। আপনি ভাবলেন দুজনেই উচ্চস্থ, কিন্তু দুজনের মধ্যে কিন্তু 1 4 7 10 কানেকশন হচ্ছে না, 3 11 কানেকশন হয়ে যাচ্ছে। ফলে দুজনেই উচ্চস্থ থাকা সত্ত্বেও কিন্তু এই যোগ ক্রিয়েট হচ্ছে না। আবার ধরুন কর্কটে চন্দ্র বসে আছে নিজস্ব ঘরে, আর বৃহস্পতিও বসে আছে ধনুতে নিজস্ব ঘরে। ধনু হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ সাইন, খুবই ভালো অবস্থার মধ্যে বসে আছে। কিন্তু কর্কট থেকে ধনুকে যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু 9 অর্থাৎ 6 6 আর 8 কানেকশন হয়ে যাচ্ছে। 1 4 7 10 কানেকশন কিন্তু হচ্ছে না, 6 আর 8 কানেকশন হচ্ছে। ফলে এখানেও কিন্তু দুজনে খুব ভালো পজিশনে থাকা সত্ত্বেও এই যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে না। এই যোগ সবচেয়ে ভালো ক্রিয়েট হয় যখন কর্কটে বৃহস্পতি এবং চন্দ্র দুজনেই যদি থাকে, তাহলে বৃহস্পতির উচ্চস্থান এবং চন্দ্রের নিজস্ব ঘর, এই যোগ যদি কর্কটে ক্রিয়েট হয় তাহলে কিন্তু একটা মাইন্ড ব্লোয়িং একটা কম্বিনেশন সেই ব্যক্তি পাবেন, এর মধ্যে কোনো রকম ডাউটই নেই। এবং D9 যদি এদের পজিশন ভালো হয় 100তে 100 রেজাল্ট আপনি পেয়ে যান। এবার আমি বলছি শকটা যোগ। শকটা যোগটা হচ্ছে, এটাও বৃহস্পতি এবং চন্দ্রের যোগ। এখানে বৃহস্পতি চন্দ্র কিন্তু 1 4 7 10 পজিশনে থাকবেন না। এখানে বৃহস্পতি যখন চন্দ্রের থেকে 6 8 বা 12-এ থাকবে, চন্দ্রের থেকে 6 8 বা 12-এ থাকবে, তখন কিন্তু এই শকটা যোগটা ক্রিয়েট হয়। এই শকটা যোগটা একটা খুবই দুর্ভাগ্য সূচক যোগ। এই যোগে আর্থিক কষ্ট হয়, লোকের সহায় সম্বলহীন হয়ে যায় এবং মিস ফরচুন বলতে পারেন। এবং এদেরকে না লোকে খুব একটা পছন্দ করে না। লোকের যে সাপোর্টটা, পারিবারিক পরিবেশ বলুন বা পাবলিকের যে সাপোর্টটা, সেটাও তারা পায় না। মানে সব দিক থেকে একটা দুর্ভাগ্য সূচক যোগ হচ্ছে শকটা যোগ, যখন চন্দ্র আর মুনের মধ্যে 6 8 বা 12 কানেকশন হয়ে যাবে। এই যোগের মধ্যেও কিন্তু একটা কন্ডিশন আছে। ভগবান কিন্তু অত ক্রুয়েল আমাদের উপর নয়। যেমন ভালো যোগ দেওয়ার জন্য উনি অনেক কন্ডিশন রেখেছেন, তেমন দুর্ভাগ্য সূচক যোগের জন্য কন্ডিশন রেখেছেন। কি কন্ডিশন রেখেছেন? এখানে বৃহস্পতি যদি লগ্ন থেকে, ফ্রম লগ্ন, এটা খেয়াল করবেন, ফ্রম মুন নয়, ফ্রম লগ্ন, লগ্ন থেকে বৃহস্পতি যদি 1 4 7 10-এ থাকে, তাহলে কিন্তু এই যোগ মেটেরিয়ালাইজ হয় না, ক্যান্সেল হয়ে যায়। আমরা দুটো যোগই খেয়াল করবেন, চন্দ্রকে একটা জায়গায় ফিক্সড রেখে বৃহস্পতিকে কাউন্ট করছি, কিন্তু আমাদের লগ্ন থেকেও কিন্তু চন্দ্র বা বৃহস্পতির পজিশনটা একবার দেখে নিতে হবে। যে লগ্ন, আপনার যদি মেষ লগ্ন হয়, মেষ লগ্নটার ঘর থেকে বৃহস্পতি কোন পজিশনে আছে বা মুন কোন পজিশনে আছে, সেটাও একবার দেখে নিতে হবে। তাই এখানে লগ্ন থেকে যদি বৃহস্পতি 1 4 7 10-এ থাকে, অর্থাৎ কেন্দ্র ঘরে থাকে, তাহলে কিন্তু এই শকটা যোগ ক্যান্সেল হয়ে যায়। আর সেকেন্ডলি ক্যান্সেল হয় যদি বৃহস্পতিও খুব পাওয়ারফুল থাকে, স্ট্রং বৃহস্পতি হয়, অর্থাৎ উচ্চস্থ হয়, শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এই শকটা যোগ ক্যান্সেল হয়ে যায়। মুনও যদি খুব স্ট্রং হয় আর বৃহস্পতিও যদি স্ট্রং হয়, তাহলে এই শকটা যোগ ক্যান্সেল হয়ে যায়। এই শকটা যোগের ক্যান্সেলেশনের একটা উদাহরণ দিই। জওহরলাল নেহরু, ওনার চার্টে বৃহস্পতি আর চন্দ্রের মধ্যে 6 8 কানেকশন, তো টেকনিক্যালি বলতে গেলে এটা শকটা যোগ। কিন্তু জওহরলাল নেহরুর কর্কট লগ্ন এবং লগ্নেই চন্দ্র বসে আছে।
ফলে চন্দ্র হয়ে গেল খুবই পাওয়ারফুল। এবং আপনার বৃহস্পতি বসে আছে ধনুতে, অর্থাৎ তার মূল ত্রিকোণে, ফলে বৃহস্পতিও খুবই পাওয়ারফুল। ফলে এই যে যোগটা কিন্তু ওনার অ্যাপ্লিকেবল হলো না। এবং D9 চার্টেও দেখা যায়, ওনার D9 চার্টে দেখা যাচ্ছে যে মুন তার মিত্র রাশি ধনুতে বসে আছে এবং জুপিটার মিত্র রাশি সিংহতে বসে আছে। দুজনেই কিন্তু দুজনের মিত্র রাশিতে বসে আছে। কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দুটো প্ল্যানেটের মধ্যেই নেই। ফলে ওনার চার্টে কিন্তু এই সকটা যোগটা অ্যাপ্লিকেবল হয় না। এটা একটা এক্সাম্পল দিলাম আপনাদের ক্ষেত্রে। উনি একজন বড় মানে মহান ব্যক্তিত্ব, সেই। সুতরাং কোনো চার্ট দেখেই চট করে যদি আমরা বলে দিই যে আপনি রাজযোগের অধিকারী, আপনার চার্টের মধ্যে গজকেসরি যোগ আছে, আপনি রাজা হবেন, বা আপনার চার্টে সকটা যোগ আছে, আপনি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এটা কোনো কিছু বলার আগে আমাদের অনেক খুঁটিয়ে জিনিসটা বা তার হরোস্কোপটা বিচার করা দরকার। কারণ কোনো ব্যক্তিকে যদি আমরা এই প্রেডিকশনটা করে দিই, তার মনের মধ্যে কিন্তু একটা অসম্ভব রকম ইম্প্যাক্ট ফেলে। যদি একটা রাজা হওয়ার কথা তাকে বলে দিই, সারা জীবন সেই ব্যক্তির মধ্যে একটা কিন্তু আশা থেকে যায়, এবং লাস্ট পর্যন্ত যখন সেটা ফলিত হয় না, তখন কিন্তু সেই ব্যক্তি অ্যাস্ট্রোলজিকে দোষ দেয়। এবং সকটা যোগের ক্ষেত্রেও আমাদের প্রচন্ড ভালো রকম বিচার বিবেচনা করেই একজনকে প্রেডিকশন করা দরকার। আদারওয়াইজ সেই ব্যক্তি কিন্তু খুব ডিপ্রেশনের শিকার হয়ে যাবে যদি তাকে এটা না জেনে বুঝে বলে দেওয়া যায়। সুতরাং সমস্ত কিছু বিচার করেই আমাদের প্রেডিকশনটা করা উচিত। এই দুটোই খুবই পপুলার যোগ, এই জন্য দুটো যোগ নিয়ে আলোচনা করলাম। কারণ আমি অনেককেই বলতে শুনেছি যে আমার তো গজকেসরি যোগ আছে, কিছুই পেলাম না। তার মনে তার যে কন্ডিশনগুলো ছিল তার অনেকগুলোই হয়তো অ্যাপ্লিকেবল হয়ই নি। ফলে সেটা না দেখেই তাকে কেউ একজন বলে দিয়েছেন যে আপনি গজকেসরি যোগের মালিক। ফলে আমাদের জ্যোতিষীদের খুব ভালো করে বিচার বিবেচনা করে এটা ফলিত করা উচিত। নমস্কার।